সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে শত শত ট্রাকে তল্লাশি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট। জুলাই ঘোষণাপত্র একতরফা হয়েছে, অভিযোগ বামপন্থী রাজনীতিকদের। প্রকাশের আগে খসড়া না পাওয়ায় অনুষ্ঠানে না থাকার দাবি। নির্বাচিত সরকারের ফের আলোচনার আশা। গতিবিধি নজরদারিতে রোহিঙ্গাদের বৈধভাবে মোবাইল সিম দিচ্ছে সরকার। প্রথম ধাপে বরাদ্দ 10,000, নতুন গরু সরবরাহের পর বন্ধ হবে অবৈধ সংযোগ। মানুষের কোনো ক্ষয়ক্ষতি না, গাড়ির যত কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমি 3টে গাছ দিয়ে রাখছি। যদি কেউ পরে না দেখা তো নিশ্চিত মারা যাবে। মৃত্যুফাঁদ, খোলা ম্যানহোল, 5 বছরে দেশে প্রাণহানি 29, 12 জনই ঢাকার। কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন পথচারীরা। ঢাকনা চুরি কারণ দাবি সিটি কর্পোরেশনের। এবং তীব্র স্রোত আঘাত হানছে বাঁধে। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতুর পাশে ব্লক ধস, সড়কে ভাঙন ঝুঁকি। পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। পানিবন্দী 11,000 পরিবার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নেওয়া ঠেকাতে জেলা প্রশাসনের নির্দেশনায় বুধবার মধ্যরাতে অভিযানে নামে যৌথ বাহিনী। সড়কের বিভিন্ন পয়েন্টে পাথর বোঝাই ট্রাক থামিয়ে করা হয় তল্লাশি। আমদানির প্রমাণপত্র পর্যালোচনা করে বৈধ পাথর বহনকারী ট্রাকগুলোকে যেতে দেওয়া হয় পরবর্তী গন্তব্যে। একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নেওয়া ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখে দেখা যায় যৌথ বাহিনীর এই তৎপরতা। পাশাপাশি জাফলং, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কে বুধবার রাত 11টার পর থেকে জেলা প্রশাসনের সমন্বয় সভায় নেয়া 5 সিদ্ধান্তের অংশ হিসেবে চালানো হয় যৌথ অভিযান। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হয় যাচাই বাছাই। আমদানির প্রমাণপত্র দেখে ছাড়া হয় ট্রাকগুলো। তবে চালকদের দাবি, যাদের কাছে বৈধ কাগজপত্র আছে তাদের হয়রানি না করে ক্রাশার মিলে যেন অভিযান পরিচালনা করা হয়। আর এর আগে কোনোদিনও এরকম হয় নাই, এই আজকে প্রথম যে আমরা আটকে এভাবে তল্লাশি করতেছে। এলচি দিয়ে দিছি, লোড চালান দিয়ে দিছি, তোমরা তো এলচি দিয়ে দিবে। আমি তো সাদা পাথর দিয়ে দিছি না। সাদা পাথর যারা রয় এরা সকাল সকাল গাড়ি এনে লাইনে তো, কারণ জানে যে সকাল আইলে গাড়ি দৌড়া হয় না, এইগুলো মাল আগে ফাঁস হয়ে যায় গিয়া। অভিযানে প্রায় 150 থেকে 200 ট্রাক আটক করা হয়। সবগুলো ট্রাক চেক করে পরবর্তীতে কয়টি ট্রাক জব্দ করা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকা থেকে সব ধরনের কাজ এবং অভিযান পরিচালনা করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নৈসর্গিক সৌন্দর্য এটা না বিলীন না হয় এবং যতটুকু পুনরুদ্ধার করা যায় কার্যক্রম আমাদের চলমান থাকবে। তো যেসব এখানে বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন উনি পরবর্তী কার্যক্রমগুলি এখানে ঠিক করবেন। চেক করছি যে এখানকার যে লোকাল জিনিসগুলো আছে মানে ভোলাগঞ্জের এই প্রোডাক্টগুলো যাচ্ছে কিনা বাইরে বা মানে চুরি হচ্ছে কিনা। কিছু পেয়েছি, আমরা সেভাবে চেকলিস্ট তৈরি করছি। পরবর্তী সিদ্ধান্ত আসলে উপর মহল থেকে যেভাবে বলবে ভোলাগঞ্জের জিনিসগুলো রিস্টোর করার প্ল্যানিং আছে। পাথর চুরির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নেওয়া সহ চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গেল কয়েকদিন ধরেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাদা পাথরের লুট হওয়া পাথর খুঁজতে এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তে এসে প্রশাসনের টনক নড়েছে, এমনটি আসলে বারবার আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মন্তব্য দেখছি। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি সাদা পাথরের যে রোডটি রয়েছে সিলেট থেকে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জের যে সড়কটি, সেই সড়কে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। বিশেষ করে এখানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা এবং এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। গেল রাত থেকেই দর্শক আপনারা দেখছিলেন সময় সংবাদের পর্দায় এই সড়কটিতে অভিযান চালানো হচ্ছিল এবং এই তল্লাশি চৌকি শুধুমাত্র এইখানে নয়, কয়েকটি ধাপে আসলে এই তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং বিভিন্ন জায়গাতে কোথাও পুলিশ চেক করছে, কোথাও সেনাবাহিনী, এবং যেহেতু যৌথ বাহিনীর এই অভিযান বিভিন্ন জায়গাতে এইভাবে চেক করা হচ্ছে যেন এই যে ট্রাকগুলো রয়েছে যেগুলো আসলে নিয়মিত যাতায়াত করে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে, এগুলোতে এই যে পাথর যেগুলো পরিবহন করা হচ্ছে
সেখানে শুধুমাত্র আমদানিকৃত পাথর রয়েছে নাকি এই সাদা পাথর ভেঙে এগুলোতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে, এই ব্যাপারটি খুঁজে খুঁজে দেখা হচ্ছে। তো এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ব্যাপারটি পরিলক্ষিত করছেন এবং যাদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হবে, অর্থাৎ যারা এই ট্রাকগুলোতে সাদা পাথর বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। তবে একটি বিষয় একটু উল্লেখ করতেই হয়, গেল কয়েকদিন ধরে অর্থাৎ আমরা সময় টেলিভিশন একদম শুরুর দিক থেকেই সাদা পাথর এবং ভোলাগঞ্জের যে পাথর লুটের ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে এনেছিল। এর পরপরই কিন্তু আমরা একটি দায়সারা অভিযান দেখেছিলাম। এই অভিযানের পরে আবারও এই পাথর লুট চলতে থাকে। গেল কয়েক মাসে সিলেটের সাদা পাথরে ব্যাপক হরিলুট হয় এবং সর্বশেষ আমরা গেল কয়েকদিনে পত্রপত্রিকা এবং মিডিয়াগুলো এবং সময় সংবাদের পর্দায় আমরা দেখাচ্ছিলাম যে সিলেটের এই সাদা পাথরের যে ব্যাপক লুটপাট, সেই লুটপাটের ব্যাপারটিতে এমন একটি অবস্থা হয়েছে যে পর্যটন স্পটটি আসলে এখন হুমকির মুখে। তো সারা দেশ থেকে প্রতিবাদ উঠে এসেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে একটি রিটও করা হয়েছে। গতকাল একটি রিটও করেছেন যেন যারা এর সাথে দায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই ব্যাপারটিও আসলে হাইকোর্টে উঠেছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে এই অভিযানের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট সাদা পাথর থেকে। রাজধানীর আগারগাঁওয়ে হজ এবং ওমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আরো হয়েছে কি, এমন হাতি আছেন মজুমদার সাহেবের মনে করেন এজেন্সির মাধ্যমে গেছে, উনি মজুমদার সাহেবকে কোনোদিন দেখেন নাই, মজুমদার সাহেবের এজেন্সির নামও জানেন না। অথচ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে, সেটা হচ্ছে কোনো হাজি যখন আপনারা নেবেন হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে। কোন মানের ঘরে রাখবেন, কোন মানের খাবার দিবেন, ট্রান্সপোর্টেশন কত থেকে কত, এগুলো চুক্তি করতে হয়। মধ্যসূত্রভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয়, ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না। সব লোক চলে আসছে, সমস্ত হাজিরা 15 জন হাজি অসুস্থ হসপিটালে রয়েছে। বাংলাদেশ সরকারের দায়িত্ব, হাজি কিন্তু আপনার। আমরা তাদেরকে বাংলাদেশ বিমানকে অনুরোধ করে মেডিকেল বেড দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়েছি, এজেন্সিরা কিন্তু বাংলাদেশে চলে আসছে। অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। এবং আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাই। আমি বারবার বলি, হাব পরিবার এবং আমার মন্ত্রণালয়ের ভিতরে কোনো বিরোধ নাই। আমরা পারস্পরিক সম্মান, মর্যাদা এবং ভ্রাতৃত্বের সাথে কাজ করে যাচ্ছে, আগামী দিনেও আমরা করে যাব। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমার সচিব মহোদয় আছেন, আমরা আছি, আমার ডক্টর মঞ্জুরুল ইসলাম সাহেব এবং ওনারা আছেন, সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আগামী দিনেও আমরা আমাদের সার্বিক সহযোগিতা হাত আপনাদের প্রতি সম্প্রসারিত করব। আল্লাহ ওয়ালিউত তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। এবং সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও থেকে। জুলাই ঘোষণাপত্র একতরফা হয়েছে বলে অভিযোগ বামপন্থী দলের নেতাদের। অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে বঞ্চিত করে ঘোষণাপত্র প্রকাশের আগে মাত্র 3টি দলকে পাঠানোর অভিযোগ তাদের। সেজন্যই বেশিরভাগ বামপন্থী দল অনুষ্ঠানে অংশ নেয়নি বলে দাবি করেছেন নেতারা। নির্বাচিত সরকার এলে ঘোষণাপত্র নিয়ে ফের আলোচনার আশা তাদের। সানবীর রূপলের রিপোর্ট। গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ঘোষণাপত্রটি রাষ্ট্রীয় স্বীকৃতির একটি দলিল হিসেবে চেয়েছিলেন, যা সংবিধানে অন্তর্ভুক্ত করে অভ্যুত্থানের বৈধতা দেবে। অবশেষে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঘোষণাপত্রটি পাঠ করেন ডক্টর ইউনূস। আমি এই ঘোষণাপত্র পাঠ করব। তবে এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি। বিশেষ করে বেশিরভাগ বাম রাজনৈতিক দল এই অনুষ্ঠান বর্জন করে। নেতারা বলছেন, শুধু বিএনপি, জামায়াত ও এনসিপির কাছে ঘোষণাপত্রটির খসড়া পাঠিয়েছিল সরকার, তাই শুধু ঘোষণাপত্রের নামমাত্র সাক্ষী হতে চাননি তারা। এটা কিছুটা একতরফা হয়েছে এবং এটা যারা যুক্ত ছিলেন কিছুটা তাদের রাজনৈতিক চিন্তার এখানে প্রাবল্য বা আধিক্যটা মূলত এখানে যুক্ত হয়েছে। তবে গোটা প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ, এটাকে একটা কঠিন গোপনীয়তার কোনো দরকার ছিল না। সবাইকে পাঠাবে, কথা বলবে, আলাপ আলোচনা হবে, তারপরে কমনলি যেখানে আমরা অ্যাগ্রি করতে পারবো
সেটার ভিত্তিতে ঘোষণাপত্র হবে, এটাই তো ছিল সঙ্গত। খুবই দুঃখের সাথে আমার উল্লেখ করতে হচ্ছে, আমরা তো এটা জানতেই পারিনি যে কি তারা করছেন। তার মানে অংশীজনরা জানে না এরকম একটা জিনিস পাঠ করা হবে, আমরা জানলাম, যার জন্য আমরা এই অনুষ্ঠানে যাইনি। ঘোষণাপত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, এতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি। সাধারণভাবে আমার কাছে মনে হয়েছে এটি একটা ইতিহাস বিকৃতি, আর এক হচ্ছে একচোখা, এইটারই কিছু বয়ান এইখানে তৈরি করা হয়েছে। আসলে ঘোষণাপত্রের যে প্রাসঙ্গিকতা আমরা আশা করছিলাম, সেই প্রাসঙ্গিকতা আর কেবল রক্ষা করা যায়নি। এটা সিম্পলি আমি বলবো এক ধরনের দায়িত্বহীনতার একটা বহিঃপ্রকাশ হয়েছে। তারপর আমরা ইতিবাচকভাবে দেখি। তবে দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত ঘোষণাপত্র প্রকাশ করায় ইতিবাচক হিসেবে দেখছে দলগুলো। সাংবিধানিক স্বীকৃতির আগে ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হলে বাম দলগুলো মতামত তুলে ধরবে বলেও জানান নেতারা। জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের গতিবিধি নজরদারিতে আনতে বৈধভাবে মোবাইল সিম দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নিবন্ধন নম্বরের বিপরীতে 18 বছর ঊর্ধ্বে থাকা রোহিঙ্গারা এই সিম পাবে। আগামী 25 আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এই সময়ের মধ্যেই বিশেষ সিরিজের 10,000 সিম বরাদ্দ দেওয়া হতে পারে। শুভ খানের রিপোর্ট। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গা বাস করছেন কক্সবাজারের 33টি ক্যাম্পে। বিটিআরসি ও অপারেটর সূত্র বলছে, এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখের বেশি মোবাইল ফোনে ব্যবহার হচ্ছে 6 থেকে 7 লাখ দেশীয় সিম। স্থানীয়দের যোগ সাজসে নেয়া সিম অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে আশ্রয় শিবির কেন্দ্রিক সন্ত্রাসী গোষ্ঠী। নিরাপত্তার প্রশ্নে এবার রোহিঙ্গা জনগোষ্ঠীকে বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দিতে চায় অন্তর্বর্তী সরকার। জানিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে 2 দফায় বৈঠকও হয়েছে। বৈঠক সূত্র বলছে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কাছে থাকা রোহিঙ্গাদের নিবন্ধন নম্বরের বিপরীতে 18 বছরের বেশি বয়সীদের সিম দেওয়া হবে। বিশেষ সিরিজের প্রতিটি সিমের দাম দেবে UNHCR বা সরকার। 3 ধরনের প্যাকেজ অফার করবে অপারেটররা। সরকার জানতে পারবেন যে কারা সিমগুলো ব্যবহার করছেন এবং কোথায় কি নিড, সেটা আরো বেটার ভাবে তারা ডেফিনেটলি অ্যাড্রেস করতে পারবেন। আগামী 25 আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রথম ধাপে ওই তারিখের মধ্যেই 10,000 নম্বর বরাদ্দ দেওয়া হতে পারে, যদিও এ বিষয়ে মন্তব্য করেনি বিটিআরসি। UNHCR এর ডাটাবেজ সংরক্ষিত থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টারে। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গ্রামীণফোন ও বাংলালিংক। শুধু সিম দিলেই হবে না, সিমগুলো ব্যবহারও করতে পারতে হবে এবং ওর জন্য যেটা দরকার যে একটা রাইট নেটওয়ার্ক সলিউশনও দরকার। যাদের বিটিএস আছে ওইখানে ওই ক্যাপাসিটি আমরাও যদি সব অপারেটররা মিলেই যদি ইউজ করতে পারতো, এটা কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি ছিল। নতুন সিম দেওয়ার পর বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র দিয়ে অবৈধভাবে নেওয়া সচল সিম বন্ধ করে দেবে সরকার, জানিয়ে আপত্তি তুলেছে রবি। নতুন ভাবে কিন্তু আবার আমাদেরকে সিম ট্যাক্সটা দিতে হবে। এই ইনিশিয়েটিভের মাধ্যমে যাতে কারেন্ট যে বাজারটা আছে ওখানে প্রতিযোগিতা, সেটা কোনোভাবে যাতে হ্যাম্পার না হয় এবং এটার বেনিফিট যাতে আসলে এসএমপি অপারেটরের কাছে না যায়। এর আগে 2023 সালে রোহিঙ্গাদের টেলিটকের সিম দেওয়ার চিন্তা করে তৎকালীন সরকার, যদিও পরে বিষয়টি আর এগোয়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে খোলা ম্যানহোলে পড়ে গত 5 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 29 জন। তাদের মধ্যে 12 জন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির। সম্প্রতি চট্টগ্রাম ও টঙ্গীতে মর্মান্তিক দুর্ঘটনার পর খোলা ম্যানহোল আর পথচারীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাধারণ মানুষ বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতার বলি পথচারীরা। আর সিটি কর্পোরেশনের দাবি ঢাকনা চুরি হওয়াই প্রধান কারণ। SM সালাউদ্দিন ও প্রিন্স সারিফিনের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। সম্প্রতি টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে প্রাণ গেছে এক নারীর। মাহারা হয়েছে 2 সন্তান। এরপর আবারও খোলা ম্যানহোল আর পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজধানীর সিটি কর্পোরেশন ও ওয়াসার ম্যানহোল রয়েছে 74,000-এর বেশি। এর মধ্যে 10% ঢাকনা নেই। মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, বাসাবো, পুরান ঢাকা সহ বেশ কয়েকটি এলাকায় দেখা যায় এসব খোলা ম্যানহোল, যেখানে চলাচল হাজারো মানুষের। স্থানীয়দের দাবি, কর্তৃপক্ষের উদাসীনতায় বলি হচ্ছে সাধারণ মানুষ। 3 দিন আগে লাগাইছে, মনে ভালো করে শক্ত হয় নাই, গতকালকে মনে নিয়ে গেছে। বৃষ্টি আসলে গাথা দেখার মতন কোনো সুযোগ থাকে না,
রাজধানী ঢাকা প্রতিদিনই পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে, যেখানে খোলা ম্যানহোল একটি মৃত্যু ফাঁদ। বৃষ্টি হলে তা আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে প্রায় ঘটে দুর্ঘটনা। মূলত ওয়াসা, সিটি কর্পোরেশন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান দোষ চাপান একে অন্যের ঘাড়ে। দুই সিটি কর্পোরেশন বলছে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। ম্যানহোলের ঢাকনা যেটি চুরি হয়ে যায় সেটা বিকল্প আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনটি ভাবছে এটি একটি ফেব্রিকের তৈরি হবে এবং পরিবেশ বান্ধব হবে এবং এটি লোড ক্যাপাসিটি আমরা পরীক্ষা করছি। ছোট একটা চুরির জন্য কিন্তু একটা দুর্ঘটনা এবং অনেকের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। এফআরপিটাকে প্লাস্টিক যে ঢাকনাটা ওটা যদি আমরা গুণগত মানসম্পন্ন তৈরি করতে পারি অথবা ইম্পোর্ট করতে পারি তাহলে হয়তো এই চুরিটা এবং এই ম্যানহোল কভার খোলা থাকার টেন্ডেন্সি ইনসিডেন্টগুলো কমে আসবে। পরিকল্পনাবিদদের মতে সরকারের উচিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সংকট নিরসন করা। আমাদের রক্ষণাবেক্ষণ এবং যে মেরামত এটা সামগ্রিক তদারকিটাও কিন্তু এখন অটোমেটেড করা সম্ভব। সেন্সরযুক্ত ম্যানহোল ঢাকনা ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা গ্রহণে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলেও অভিমত নগর পরিকল্পনাবিদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে বেড়েছে দুধকুমার, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি। বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। সেখানকার পরিস্থিতি জানাতে যাত্রাপুর এলাকায় আছেন সহকর্মী বাদশা সৈকত। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সেখানে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। শুরুতেই যাচ্ছি বাদশার কাছে। টানা বৃষ্টি, কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদী রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। এরই মধ্যে দুধকুমারের পানি নাগেশ্বরীর পাটেশ্বরী পয়েন্টে প্রায় বিপদসীমা 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু এই দুধকুমার নদের অববাহিকার যে নিচু এলাকা সেই এলাকাগুলোতে পানি প্রবেশ করছে, কিন্তু যে ঘরবাড়ি সেগুলোতে এখনও পানি প্রবেশ করেনি। এদিকে এই পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রামে কিন্তু তীব্র হয়ে উঠেছে নদ নদীর ভাঙন। শুধু এই ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমারের ভাঙনে কিন্তু এ পর্যন্ত আমরা যেটি খোঁজ নিয়েছি প্রায় এই মৌসুমে প্রায় সহস্রাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে। এটি দুধকুমার নদের বানিয়াপাড়া এলাকায়। এখানে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে অসংখ্য মানুষ তাদের কিন্তু ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে এবং তাদের যে গাছপালা রয়েছে সেই গাছপালাও কিন্তু কেটে নেওয়া হচ্ছে। কারণ ভাঙন এমন তীব্র আকার ধারণ করেছে যে এখানে যারা নদীর কিনারে যারা বসবাস করছেন তাদের কিন্তু আমরা এসে যেটি দেখেছি তাদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সময়টুকু তারা পাচ্ছেন না। আর যে বিষয়টি স্থানীয়রা জানিয়েছেন যে তারা বারবার কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই নদী ভাঙন রোধের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করার পরও কিন্তু তারা কোনো প্রতিকার পাননি, এই অভিযোগ করেছেন এখানকার মানুষরা। আর এখানে তারা জানিয়েছেন যে এখানে এই নদী ভাঙন রোধের দাবিতে তারা কিন্তু মানববন্ধন করেছেন, সেটিও হয়নি। আর এখানকার যারা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন আমরা দেখেছি যে মসজিদ রয়েছে এবং এই ভাঙনে গত 2 দিনের যে ভাঙন পানি বৃদ্ধির ফলে এর কারণে কিন্তু এখানে প্রায় 10টি বাড়ি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে, মসজিদ সরিয়ে নেওয়া হচ্ছে, অসংখ্য গাছপালা কেটে নেওয়া হচ্ছে। এই শুধু যে দুধকুমারের এই পয়েন্টে ভাঙন এমনটি না, এই কুড়িগ্রাম জেলার প্রায় 30টি পয়েন্টে কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে এবং এই ভাঙনে কিন্তু বিলীন হচ্ছে আরও শত শত ঘরবাড়ি। এই ছিল কুড়িগ্রামের নদী ভাঙন এবং বন্যার সর্বশেষ। এবং এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন রংপুরের গঙ্গাচড়ায় বন্যা পরিস্থিতি এবং ভাঙন পরিস্থিতি নিয়ে। চলে যাব সরাসরি তার কাছে। গত 3 দিন থেকে আবারও বিপদসীমা ওঠানামা করছে তিস্তা নদীর পানি এবং আমরা আজকে সকাল থেকে যেটি দেখছি সকাল 6টায় কিন্তু বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হলেও এখন কিন্তু বিপদসীমার একেবারে 15 সেন্টিমিটার অতিক্রম করেছে, যে কারণে আমরা কিন্তু দেখছি যে তিস্তা নদীর যে পানি সেই পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং গত কয়েকদিন থেকে এই যে পানি বাড়া কমার কারণে কিন্তু তিস্তার যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, নিম্নাঞ্চল, চরাঞ্চল সেই অঞ্চলগুলোতে যেমন পানি ঢুকে গেছে, পাশাপাশি কিন্তু তীব্র ভাঙনও কিন্তু দেখা দিয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে। আমি এই মুহূর্তে আছে রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় এবং এই যে মহিপুরের একটি তিস্তা সেতু রয়েছে, দ্বিতীয় তিস্তা সেতু, সেই তিস্তা সেতুর যে সেতু রক্ষা যে বাঁধ রয়েছে সেই বাঁধটিতে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। 900 মিটার এই বাঁধের ইতোমধ্যে কিন্তু 60 মিটার বাঁধ কিন্তু ভেঙে গেছে এবং প্রায় 70 মিটারের মতো কিন্তু গভীর গর্ত হয়েছে এই বাঁধের পাশে। এখন আসলে নদীর পানি বেড়েছে, যে কারণে আসলে হয়তো ভাঙন পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু পানি যখন কমে যাবে সেই ভাঙন কিন্তু স্পষ্ট হবে এবং ভাঙন স্পষ্ট হওয়ার পাশাপাশি
পাশাপাশি ভাঙন কিন্তু আরো বাড়বে। এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই তিস্তা সেতু রক্ষার যে বাতি, এই বাতি শুধু তিস্তা সেতু রক্ষাই করছে না, তিস্তার যে সংযোগ সড়কটি রয়েছে, যে সড়কটি আসলে লালমনিরহাটকে রংপুরের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে, লালমনিরহাট রংপুরের মানুষ যে সড়কটি দিয়ে চলাচল করে সেই সড়কটিও কিন্তু এই বাতির কারণে টিকে রয়েছে। এবং একই সাথে এই এলাকার যে পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে, শঙ্করদহ, চর ইসলি, লক্ষ্মীটারি ইউনিয়ন সহ অনেকগুলো গ্রাম রয়েছে, সেই গ্রামগুলো কিন্তু এই সেতু রক্ষা বাতির কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অক্ষত রয়েছে। তো তারা বলছেন যে এই বাতি যদি আসলে ভেঙে যেতে থাকে তাহলে কিন্তু আসলে এই এলাকার যারা সাধারণ মানুষ তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি তিস্তার যে সেতু রয়েছে সেই সেতুও কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে। পাশাপাশি যে পাকা সড়কটি রয়েছে রংপুর থেকে লালমনিরহাট পর্যন্ত সেই সড়কটিও কিন্তু হুমকির মুখে রয়েছে। সব মিলে যদি বলি তিস্তার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, চরাঞ্চল, নিম্নাঞ্চল অনেকগুলো এলাকা কিন্তু ডুবে রয়েছে এবং এই এলাকার যারা মানুষ তারা কিন্তু দুর্ভোগে রয়েছে। তো এই ছিল রংপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুর এবং কুড়িগ্রাম থেকে। তেজস্ক্রিয় পদার্থ সন্দেহে শনাক্ত হওয়া লোহার স্ক্র্যাপ এবং শিল্পের কাঁচামাল বোঝাই 13টি কন্টেইনার নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউস। আটকে পড়া এসব কন্টেইনার আইনি জটিলতায় রফতানিকারক দেশে ফেরত পাঠানো কিংবা সমন্বয়হীনতায় অপসারণ কিছুই হচ্ছে না। ঝুঁকি বিবেচনায় এসব কন্টেইনার 2 সপ্তাহের মধ্যে অপসারণে কাস্টম হাউসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় বন্দরে স্থাপন করা বিশেষায়িত গেট অতিক্রমের সময়ে এসব কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। সবশেষ 6 আগস্ট ব্রাজিল থেকে আসা লোহার স্ক্র্যাপ বোঝাই একটি কন্টেনারে 2.16 মাত্রার CS-137 এবং TS-232 তেজস্ক্রিয় শনাক্ত হয়েছে। গত 5 বছরের পরীক্ষায় লোহার স্ক্র্যাপ, সিরামিকের কাঁচামাল এবং জিঙ্ক ওয়েস্ট বোঝাই 13টি কন্টেনারে এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করেছে পরমাণু শক্তি কমিশন। তেজস্ক্রিয় বস্তুগুলোর মালিকানা কার, আমদানিকারক রপ্তানিকারক ওনাদের, নাকি কাস্টমস, নাকি বন্দর, নাকি এই যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বন্দর এবং কাস্টম, এটা কে করবে বা কার মালিকানায় থাকবে, তার তত্ত্বাবধানে থাকবে। বিগত 2014 সালে সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরে স্ক্র্যাপ নিয়ে আসা কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। এরপর থেকে প্রতি বছরে 3 থেকে 4টি পদার্থ শনাক্ত হলো। তেজস্ক্রিয়তার মাত্রা সহনীয় হলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সময়ে শনাক্ত হওয়া তেজস্ক্রিয় ধাতব বস্তু 13টি আপাতত কন্টেনার ভর্তি অবস্থায় রাখা হয়েছে মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রকল্পের এই পয়েন্টে। এক্ষেত্রে বন্দর কর্মকর্তারা বলছেন এই তেজস্ক্রিয় বস্তুগুলো যত দ্রুত সম্ভব অপসারণ করা হবে, তত দ্রুত ঝুঁকিমুক্ত হবে চট্টগ্রাম বন্দর। এসব কন্টেনার দ্রুত নিষ্পত্তির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে একাধিকবার চিঠিও দিয়েছে। এগুলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া আবশ্যক, যেহেতু এগুলা নিয়ে বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এবং অন্যান্য ঝুঁকিতে ফেলতে পারে চট্টগ্রাম বন্দরকে। সেই হিসেবে আমরা এগুলাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য বলে থাকি। খুব দ্রুতই নিলামে তুলব বলে আশা করছি। তবে যাই ঘটুক না কেন, আমরা অ্যাটমিক এনার্জি কমিশনের কোনো ক্লিয়ারেন্স বা পারমিশন ছাড়া কোনো কিছু করব না। অন্তত 3 ধাপে পরীক্ষার পর এসব পদার্থ ঢাকার সাভারে তেজস্ক্রিয় পদার্থ ব্যবস্থাপনা কেন্দ্রে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহে 2টি মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে মোটরসাইকেলে করে সদরের বয়রাতলা বাজারে যাচ্ছিল শিহাব ও আরাফাত। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহত 5 জনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। শিহাব ও আরাফাতের অবস্থা গুরুতর হওয়ায় অন্য হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে শত শত ট্রাকে তল্লাশি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট। জুলাই ঘোষণাপত্র একতরফা হয়েছে, অভিযোগ বামপন্থী রাজনীতিকদের। প্রকাশের আগে খসড়া না পাওয়ায় অনুষ্ঠানে না থাকার দাবি। নির্বাচিত সরকার এলে ফের আলোচনার আশা। এবং গতিবিধি নজরদারিতে রোহিঙ্গাদের বৈধভাবে মোবাইল সিম দিচ্ছে সরকার। প্রথম ধাপে বরাদ্দ 10,000, নতুনগুলো সরবরাহের পর বন্ধ হবে অবৈধ সংযোগ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।